ওকে, সো আজকে আমাদের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকের উপর। আপনারা যদি খেয়াল করেন স্ক্রিনে তাহলে দেখতে পাবেন যে আমরা আজকে রিডিং প্যাসেজ 3 এর উপর আলোচনা করব এবং অনেকের কাছে রিডিং এ আসলে মানে রিডিং প্যাসেজে সলভ করতে আসলে প্যাসেজ 3 একটা আতঙ্কের নাম। অনেকের কাছে এটা ফিল হয় বাট আই ডোন্ট নো কেন। হয়তো আন্ডারস্ট্যান্ডিং এর অভাব বা বিভিন্ন কারণে হইতে পারে, বা হয়তো প্যাসেজ 3 আপনারা সঠিক ওয়েতে আপনাকে কেউ এক্সপ্লেইন করে নাই, সেটাও একটা কারণ হইতে পারে যে প্যাসেজ 3 আমাদের কাছে ভয় লাগে। বাট ফ্রম মাই পার্সোনাল ওপিনিয়ন আমি যেটা বলবো যে আমার কাছে মনে হয় রিডিং এর সবচেয়ে ইজি দুইটা প্যাসেজ হচ্ছে প্যাসেজ 1 আর প্যাসেজ 3, আদার দেন প্যাসেজ 2। সো প্যাসেজ 3 কেন ইজি এবং প্যাসেজ 3 কে কিভাবে, যদি ইজি নাও হয়ে থাকে, প্যাসেজ 3 কে কিভাবে ইজি করে নেওয়া যেতে পারে সেটা আমরা আজকের ক্লাসে ডিসকভার করব। সো সবাইকে ওয়েলকাম নিউরোনালস একাডেমির রিডিং এর এই লেকচারে। সো আমাদের এই প্যাসেজ আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা প্যাসেজ নেওয়া হয়েছে এবং আপনাদের সবার সুবিধার্থে বলে রাখি এই প্যাসেজটা আমরা নিয়েছি কেমব্রিজ 18 এর টেস্ট 4 এর প্যাসেজ 3 থেকে। সো যাদের কাছে বই আছে তারা সামনে বই বের করে রেখে ক্লাসটা কন্টিনিউ করতে পারেন, এতে আমি বিলিভ করি যে আপনাদের জন্য ক্লাসটা বোঝাটা সুবিধাজনক হবে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্যাসেজের নাম হচ্ছে আলফ্রেড ওয়েগনার সায়েন্স এক্সপ্লোরেশন অ্যান্ড থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট। সো এখানে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যিনি সায়েন্স এক্সপ্লোরেশন এবং কন্টিনেন্টাল ড্রিফট থিওরির সাথে রিলেভেন্ট, এবং এই প্যাসেজটা আসলে কে লিখেছেন বা রাইটার কে তার নামটাও নিচে দেয়া আছে, বাই মট টি গ্রিন। ওকে, সো এবং এখানে প্রথমে ইন্ট্রোডাকশন বলা হচ্ছে, দেন হচ্ছে ফুল আলোচনা আর কি। সো এটা বেসিকলি একটা আর্টিকেল যেটা আলফ্রেড ওয়েগনারের ব্যাপারে পাবলিশ হয়েছিল, এবং এই আর্টিকেলটা লিখেছিলেন মট টি গ্রিন, এবং ওই আর্টিকেলটাই আইএলটিএস এর কোনো একটা এক্সামে আসে প্যাসেজ 3 তে। সো আমরা যদি দেখি আহ, যে কি কি কোয়েশ্চেন টাইপ আছে, সো কোয়েশ্চেন টাইপে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে প্যাসেজ 3 এর কোয়েশ্চেন টাইপ একদম খুবই খুবই প্রেডিক্টেবল একটা জিনিস, যে প্যাসেজ 3 তে কি কি কোয়েশ্চেন আসবে সেটা আমরা আগে থেকেই বলে রাখতে পারি। যেমন আপনারা দেখেন এখানে এই প্যাসেজে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে ইয়েস নো নট গিভেন। ইয়েস নো নট গিভেন এর 4টা কোয়েশ্চেন আছে, এন্ড তারপরে আছে এই যে সামারি, সামারি উইথ ক্লু। হ্যাঁ, সামারি উইথ ক্লু, এখানে ক্লুজ দেয়া আছে, আমরা এই ক্লু গুলা ব্যবহার করে সামারি গুলা সলভ করব ফ্রম দ্য প্যাসেজ। ওকে, এবং সবার শেষে আছে এমসিকিউ। তো এই যে 3টা কোয়েশ্চেন টাইপ আমরা পাইলাম এখানে, ইয়েস নো নট গিভেন, তারপর হচ্ছে সামারি উইথ ক্লু, এবং হচ্ছে এমসিকিউ, এই 3টাই হচ্ছে আইএলটিএস রিডিং এ প্যাসেজ 3 এর জন্য সবচেয়ে কমন কোয়েশ্চেন টাইপ। হ্যাঁ, এখানে সামারি উইথ ক্লু এর বদলে সামারি উইদাউট ক্লু থাকতে পারে মাঝে মধ্যে। সো আপনারা দুইটার জন্যই প্রিপেয়ার্ড থাকবেন যে প্যাসেজ 3 তে সামারি উইথ ক্লু এর বদলে মাঝে মধ্যে উইদাউট ক্লু থাকতে পারে। আচ্ছা, সো আমরা প্যাসেজ 3 তে কেন ভয় পাই তার অন্যতম কিছু রিজনস আমি প্রথমে বলি। প্যাসেজ 3 তে আমাদের ভয় পাওয়ার অন্যতম রিজন হচ্ছে আমরা যখন ফুল টেস্ট দেই বা আমরা যখন একটা মক টেস্ট দেই বা যখন মেইন টেস্টে অ্যাপিয়ার করি, তখন আসলে আমরা প্যাসেজ 1 এবং প্যাসেজ 2 তে টাইমিংটা ঠিকঠাক মেনটেন করতে পারি না, যে কারণে প্যাসেজ 3 তে গিয়ে আমরা মানে সবকিছু মেস আপ করে ফেলি এবং আমরা মানে টাইম মেনটেন করতে পারি না। দেখা যায় প্যাসেজ 3 এর জন্য আমরা শেষে 15 মিনিট 16 মিনিট সময় পাই। তো ওই সময়ে যখন আমরা এই ধরনের একটা প্যাসেজ সলভ করতে যাই তখন ডেফিনেটলি প্রবলেমস ক্রিয়েট হবে। ওকে, সো এটা একটা বিষয় গেল যে টাইমিং। দ্বিতীয় যে বিষয়টা আমরা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে আমরা একদম প্যাসেজে এসেই প্রথম কোয়েশ্চেন টাইপ যেটা পাই সেটা দেখেই একদম ধরে নিই যে প্রথম কোয়েশ্চেন, আমরা প্রথম কোয়েশ্চেন দেখে প্রথম কোয়েশ্চেন থেকে সলভ করা শুরু করি। মানে আহ, সামনে পিছনে কোনো জায়গায় কিছু না দেখেই আমরা হচ্ছে একদম স্টার্টিং থেকে শুরু করি, মানে সলভ করা আর কি। সো এটা করা যাবে না। এই 2টা হচ্ছে মেইন রিজন প্যাসেজ 3 তে প্রবলেম হওয়ার এবং প্যাসেজ 3 তে ভুল হওয়ার। তো আমরা আগে দেখি তাহলে কি করতে হবে। প্রথমত আমি যেটা বলবো যে আপনি রিডিং যখন সলভ করবেন তখন প্যাসেজ 1 এর জন্য সবচেয়ে কম সময় নেবেন। যদি পসিবল হয় আপনি প্যাসেজ 1 15 থেকে 17 মিনিটের ভিতরে সলভ করবেন।
প্যাসেজ টু আপনি 20 মিনিটের বেশি কখনোই নেবেন না, এবং অবশিষ্ট যে সময়টা থাকবে আপনি সেটা প্যাসেজ থ্রিতে দিবেন। এটা গেল একটা বিষয়। এবার আসি দ্বিতীয় বিষয়, যে আপনি প্যাসেজ থ্রিতে আসছেন এবং আপনি জানেন যে প্যাসেজ থ্রিতে কি ধরনের কোয়েশ্চেন আসবে। হ্যাঁ, যেটা আমি বললাম, এই 3 থেকে 4টা কোয়েশ্চেন টাইপই খুব কমন প্যাসেজ থ্রিতে। আপনি যদি রিসেন্ট কেমব্রিজ গুলো একটু ফলো করেন, তাইলে এটা দেখতে পাবেন যে প্যাসেজ থ্রিতে এই 3-4টা কোয়েশ্চেন টাইপই আসে। তো আপনি প্রথমে আসেন, এসে দেখেন যে কি কি কোয়েশ্চেন টাইপ আসছে। আমরা দেখলাম যে ইয়েস নো নট গিভেন আসছে, সামারি উইথ ক্লু আসছে, এবং আসছে হচ্ছে এমসিকিউ। তো যদি এই 3টা কোয়েশ্চেন টাইপ আসে, এখানে সামারি উইদাউট ক্লু থাকতে পারে, মানে এই 3টা কোয়েশ্চেন টাইপ যদি আসে, তাহলে এটা আমি বলবো আপনার জন্য একটা অ্যাডভান্টেজ। কেন অ্যাডভান্টেজ আমি সেটা বুঝাইতেছি, দেখেন। কিছু টেকনিক আছে যেগুলো অ্যাপ্লাই করে প্যাসেজ থ্রি কে খুবই ফ্রেন্ডলি একটা প্যাসেজ বানানো যায়। তো এই টেকনিক গুলো আমরা প্রথমে দেখে নিই। দেখেন, এই যে ইয়েস নো নট গিভেন, এগুলা তো সিকোয়েন্সিয়াল হবে। যেহেতু ট্রু ফলস নট গিভেন সিকোয়েন্সিয়াল হয়, ইয়েস নো নট গিভেনও সিকোয়েন্সিয়াল হবে, কারণ একই ধরনের কোয়েশ্চেন্স, অলমোস্ট একই ধরনের কোয়েশ্চেন্স। সো ইয়েস নো নট গিভেন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন, অর্থাৎ ইয়েস নো নট গিভেনের প্রথম কোয়েশ্চেনটা আপনি যেখানে পাবেন, সে সেকেন্ড কোয়েশ্চেনটা তার নিচে পাবেন, থার্ড কোয়েশ্চেনটা ওই সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার যেখানে তার নিচে পাবেন, এবং লাস্টের কোয়েশ্চেনটা থার্ড কোয়েশ্চেনটার অ্যান্সার যেখানে তার নিচে পাবেন। সো এটা সিকোয়েন্সিয়াল। এবার আসি সামারিতে। সামারি আসলে যদি উইদাউট ক্লু হইতো তাইলে সিকোয়েন্সিয়াল হইতো, কিন্তু উইথ ক্লু অনেক সময় সিকোয়েন্সিয়াল হয়, আবার অনেক সময় হয় না। সো উইথ ক্লুর ক্ষেত্রে আমরা এটা প্রেডিক্ট করতে পারবো না, আমরা সলভ করতে গেলে পরে বুঝবো আর কি যে এটা সিকোয়েন্সিয়াল নাকি সিকোয়েন্সিয়াল না। এবার আসি এমসিকিউ। অনেকে এমসিকিউ খুবই ভয় পায়, বাট আমি বলে থাকি এমসিকিউ হচ্ছে দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন টাইপস ইন আইএলটিএস। কেন ইজিয়েস্ট সেটা একটু পরেই বুঝবেন। তো এমসিকিউ কোয়েশ্চেনও কিন্তু সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। যেমন প্রথম এমসিকিউটা আপনি যেখানে পাবেন, শেষের এমসিকিউ, সেকেন্ড এমসিকিউটা আপনি তার নিচে পাবেন। সো সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপ, এটা বুঝলাম। তাহলে এখানে 2টা কোয়েশ্চেন টাইপ সিকোয়েন্সিয়াল, সেটা আমরা জানি। আর একটা যেটা সামারি, সেটা হইতেও পারে নাও হইতে পারে, উই ডোন্ট নো। তো আমরা এটা সলভ করতে গিয়ে দেখবো। এখন আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে আপনি আগে এমসিকিউ গুলার এরিয়াটা লোকেট করেন, এমসিকিউ গুলা কোথায় কোথায় আছে। এখন ওই যে একটু আগে আমি বলছিলাম যে এমসিকিউ হচ্ছে দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন টাইপ, কেন বলছিলাম একটু খেয়াল করেন। এই যে দেখেন, আপনাকে সুন্দর করে বলে দিচ্ছে যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনি ফিফথ প্যারাগ্রাফে পাবেন। কত বন্ধুত্ব সুলভ আচরণ, তাই না? যে এখানে বলছে হোয়াট ইজ মট টি গ্রিন ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ, যে মট টি গ্রিন, আই মিন যিনি রাইটার এই পেসেজের, তিনি ফিফথ প্যারাগ্রাফে কি করছেন। আচ্ছা, সো এটা আমাদেরকে খুঁজতে হবে। তাহলে প্রথম এমসিকিউ এর প্রথম কোয়েশ্চেনটা ফিফথ প্যারাগ্রাফে আছে, ভালো কথা। এবার এমসিকিউ এর লাস্ট প্যারাগ্রাফে যাব, জাস্ট লাস্ট কোয়েশ্চেনে যাব। তো লাস্ট কোয়েশ্চেন কোথায় আছে? এই যে দেখেন, বলছে ফাইনাল প্যারাগ্রাফে। তো হয়ে গেল, শেষ। এমসিকিউ কোথায়, কোন জায়গায় আপনি এমসিকিউ এর অ্যান্সার পাবেন সেটা আপনি বের করে ফেললেন। তাইলে আমরা এমসিকিউ এর অ্যান্সার কোথায় পাচ্ছি? আপনি দেখেন, আমরা ফিফথ প্যারাগ্রাফে যাই। এটা ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ প্যারাগ্রাফ, এই যে হ্যাঁ, এটা ফিফথ প্যারাগ্রাফ। তাহলে এখানে আমি এমসিকিউ এর প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার পাবো। এই জায়গাতে, এই জায়গাতে এমসিকিউ এর সব অ্যান্সার আছে, এই জায়গার মধ্যে। একদম ফিফথ প্যারাগ্রাফ থেকে লাস্ট প্যারাগ্রাফের ভিতরে আমাদের যে 4-5টা এমসিকিউ কোয়েশ্চেন আছে, সবগুলোর অ্যান্সার এখানে আছে। কেন? কারণ ওই যে প্রথম এমসিকিউ এখানে ছিল, লাস্ট এমসিকিউ এখানে ছিল, আর এমসিকিউ সিকোয়েন্সিয়াল সেটা আমরা জানি। তার মানে এটা এই এরিয়াতে এমসিকিউ এর অ্যান্সার আমি পাবো। তা আমি এই এরিয়াটা দাগ দিয়ে রাখলাম আলাদাভাবে, যে আমি এমসিকিউ এর অ্যান্সার এখানে পাবো, ভালো কথা। সো এমসিকিউ এর টা গেল। হ্যাঁ, আমি আপাতত একটা কাজ করতেছি। সো আমি হচ্ছে এটাকে আহ অন্য একটা কালার দিয়ে মার্ক করে রাখতেছি, যে এখানে হচ্ছে এমসিকিউ এর অ্যান্সার। চোখে লাগে এগুলা। ওকে, এটা পরে হচ্ছে ঠিক করা যাবে। সো এই এই জায়গায় এমসিকিউ আছে। হ্যাঁ, আমরা এবার যাব। এখন আরেকটা বিষয় বলি এখানে, যদি কোনো প্যাসেজে এমসিকিউ থাকে, তাইলে এমসিকিউ কোয়েশ্চেন্স আপনি সবার শেষে সলভ করবেন, সবার শেষে সলভ করবেন। ওকে, তো এমসিকিউ সবার শেষে সলভ করবো, আর আমরা বুঝতে পেরেছি যে এই জায়গায় এমসিকিউ আছে। তো আমি এটা আলাদা করে মার্ক করে রাখলাম, এটা এখন প্রয়োজন নাই, সবার শেষে এসে এটা সলভ করব। ভালো কথা। এবার আমরা যাব হচ্ছে ইয়েস নো নট গিভেনে। ইয়েস নো নট গিভেনে গিয়ে ইয়েস নো নট গিভেনের প্রথম কোয়েশ্চেন থেকে আপনি একটা কিওয়ার্ড নেন। তো এখানে আমরা কোয়েশ্চেনটা পড়ি, পরে একটা কিওয়ার্ড নেই যেটা ইজিলি খুঁজে পাওয়া যাবে। তো এখানে একটা তো আছে, ওয়েগনার্স। ওয়েগনার্স আইডিয়া অ্যাবাউট দ্য কন্টিনেন্টাল রিট, এই যে এটা কি কিওয়ার্ড নিতে পারি?
কন্টিনেন্টাল ড্রিফট, এটাকে আমি কিওয়ার্ড নিতে পারি। সো এটা কি কিওয়ার্ড নিলাম ইয়েস নো নট গিভেন এর জন্য। ওয়াইডলি ডিসপিউটেড while he was alive, আচ্ছা ভালো কথা। সো আমরা এটাকে কিওয়ার্ড নিলাম। আহ আমরা দেখি যে এই কোয়েশ্চেনটা কোন জায়গায় আছে। যেহেতু এমসিকিউ গুলা দেখলাম শেষের দিকে, তো প্রবাবলি এই ইয়েস নো নট গিভেন এটা প্রথম কোয়েশ্চেন টাইপ, তো এটা প্রথম দিকেই থাকার চান্সটা বেশি। তা আমরা একটু প্রথম দিকে দেখি কন্টিনেন্টাল ড্রিফট কোথায় আছে। কন্টিনেন্টাল ড্রিফট, কন্টিনেন্টাল ডিসপ্লেসমেন্ট আছে, ভালো কথা। তো কন্টিনেন্টাল ড্রিফট কোথায় আছে একটু দেখি। এই যে কন্টিনেন্টাল ড্রিফট, একদম ইনভার্টেড কমা দিয়ে একদম প্রপার নাউন হিসেবে এটাকে আইডেন্টিফাই করে দেওয়া আছে কন্টিনেন্টাল ড্রিফট। সো এই যে কন্টিনেন্টাল ড্রিফট পাইলাম এখানে, তার মানে এই জায়গায় আমি প্রথম ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেনের অ্যান্সারটা পাবো, এই জায়গার মধ্যে পাবো ফর শিওর, একদম শিওর আমি এই জায়গাতে পাবো। সো এবার আমরা হচ্ছে ইয়েস নো নট গিভেন এর লাস্ট কোয়েশ্চেনে যাই। The similarities between Wagner's theory of continental drift and modern day plate tectonics, তাহলে ওয়েগনারস থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট, এটাকে কিওয়ার্ড নিতে পারি। আর নিতে পারি মডার্ন ডে প্লেট টেকটনিক্স। এই দুইটা নাউন, এই জন্য এটা কিওয়ার্ড নিলাম, কারণ এগুলা চেঞ্জ করবে না। এই যে প্লেট টেকটনিক্স, তারপর হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট, এগুলো কিন্তু সাইন্টিফিক কি বলে সাইন্টিফিক নেম বা সাইন্টিফিক টার্ম। সাইন্টিফিক টার্ম কখনো চেঞ্জ করে না, যেরকম আছে সেরকমই দিয়ে দেয় বেসিক্যালি। তো আমরা এগুলা একটু দেখি, হ্যাঁ এগুলা লাস্ট কোয়েশ্চেনটা দেখি কোথায় আছে। তো এই এক দুইটা প্যারাগ্রাফ পড়েই পাওয়া যাবে। এই একটা প্যারাগ্রাফ, এই একটা প্যারাগ্রাফ, এখানে একটু দেখি থার্ড এন্ড ফোর্থ প্যারাগ্রাফ একটু দেখি। সো এই যে প্লেট টেকটনিক্স দেখতে পাচ্ছি তো, হ্যাঁ এই তো প্লেট টেকটনিক্স এখানে। এই যে এখানে ওয়েগনারের প্রপোজাল মানে ওয়েগনারের আইডিয়া, দ্য কন্টিনেন্টস মুভ, এই যে কন্টিনেন্টাল ড্রিফটের কথা আছে। তো এই জায়গাতে আমরা হচ্ছে আহ ইয়ের অ্যান্সার পাবো, ইয়েস নো নট গিভেন এর লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সার। কত কাছাকাছি দিয়ে দিছি সবগুলো অ্যান্সার, দেখতে পাচ্ছেন মাত্র দুইটা প্যারাগ্রাফের ভিতরে সবগুলা। কিভাবে বুঝলাম দুইটা প্যারাগ্রাফের ভিতরে সবগুলা? কারণ প্রথম কোয়েশ্চেন পাইছি এক জায়গায়, লাস্ট কোয়েশ্চেনও পাইছি এর একটু নিচে, তাহলে বাকি দুইটা তো এর মাঝখানেই থাকবে যেহেতু সিকুয়েন্সিয়াল, তাই না? সো তাইলে এখানে খেয়াল করেন, এই জায়গার মধ্যে আমার সব ইয়েস নো নট গিভেন এর অ্যান্সার আছে। এই প্রথম দুইটা প্যারাগ্রাফের মধ্যে সব ইয়েস নো নট গিভেন এর অ্যান্সার আছে। তাইলে এবার আপনারা বলেন আপনাদের কমন সেন্স কি বলে যে বাকি যে কোয়েশ্চেন, অর্থাৎ সামারি এর অ্যান্সার কোথায় থাকবে? সামারি এর অ্যান্সার মাঝ এই যে, হ্যাঁ মাঝখানে মাঝখানে, থাকবে ভাইয়া। ইয়েস মাঝখানে থাকবে, এই জায়গাতে থাকবে। সো এই জায়গায় হচ্ছে সামারি থাকবে। তো এই যে আমরা টেকনিকটা অ্যাপ্লাই করলাম, প্রথম 2-3 মিনিট সময় নিয়ে বা আপনি 4-5 মিনিটও সময় নিতে পারেন, নিয়ে আপনি প্রথমে এই কাজটা করে ফেলবেন, অর্থাৎ এই মার্কিংটা করে ফেলবেন, এরিয়া লোকেটিং এর কাজটা করে ফেলবেন। এতে দেখবেন আপনি যখন পরে সলভ করতে যাবেন আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আপনি অলরেডি জানেন কোনটা কোথায় আছে, কোনটা কোথায় থাকবে। সো তাইলে এটা বুঝলাম, হ্যাঁ আমরা এরিয়া লোকেট করে ফেললাম। এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে সামারি এর যে কোয়েশ্চেনটা সেটা আমরা প্রথমে সলভ করে নিব। সামারি কাইন্ড অফ ইজি হয় যদি আপনি বুঝতে পারেন, তবে হ্যাঁ সামারি উইথ ক্লু একটু ঝামেলার হইতে পারে। উইথ ক্লু হচ্ছে অনেক সময় আপনার ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং থেকে অ্যান্সার করতে হয়। আই মিন 2-3টা বিষয় বুঝে উইথ ক্লুকে অ্যান্সার করতে হয়, 2-3টা লাইন থেকে অ্যাভারেজ করে বা ওগুলাকে হচ্ছে শর্টেন করে হচ্ছে আপনার সামারি উইথ ক্লু অ্যান্সার করতে হয়। তো উইথ ক্লু কিভাবে সলভ করতে হয় সেটা আগে বলি। উইথ ক্লু সলভ করার জন্য আপনি যেটা করবেন, প্রথমে ক্লু গুলা ভালো করে পড়ে নিবেন। ক্লু গুলা ভালো করে পড়ে নিবেন, ওগুলার মিনিং আপনি জানেন কিনা সেটা দেখবেন। ওগুলার মিনিং যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। সামারি উইথ ক্লু এর ক্লু গুলার মিনিং জানতেই হবে, এটা মাস্ট। সো আপনারা একটা কাজ করতে পারেন, কেমব্রিজ একদম 10 থেকে কেমব্রিজ 19 পর্যন্ত যতগুলা সামারি উইথ ক্লু আছে, সবগুলার ক্লু যেগুলা আছে সেই ক্লু গুলার মিনিংটা আপনি আলাদা একটা নোটবুকে নোট করে শিখে নিতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আপনি দেখবেন যে অনেক ক্লু হচ্ছে ওরা রিপিট করবে, অনেক ওয়ার্ডস ভোকাবুলারি ওরা রিপিট করবে।
সো এটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে আই বিলিভ। সো এই কাজটা করতে পারেন। আচ্ছা, তো প্রথমে আমরা ক্লুগুলা দেখে নিই। মডেস্ট ফেম, ফেম মানে তো বুঝি, ফেম মানে হচ্ছে সুনাম বা খ্যাতি। মডেস্ট মানে হচ্ছে মোটামুটি বা উম, মানে মিডিয়কার লেভেলের আর কি। তাইলে মডেস্ট ফেম মানে মোটামুটি পপুলার এরকম কিছু বোঝাচ্ছে, বা মোটামুটি খ্যাতি আছে এরকম কিছু। ওকে, এবং এখানে যেহেতু একজন ব্যক্তির কথা বলছে ওয়েগনার, তাইলে সম্ভবত ওনার ব্যাপারে কিছু বলা হচ্ছে। ভাস্ট রেঞ্জ মানে বিশাল রেঞ্জের কথা বলা হচ্ছে। রেকর্ড ব্রেকিং অ্যাচিভমেন্ট মানে হচ্ছে মানে রেকর্ড ব্রেকিং অ্যাচিভমেন্ট মানে তো বুঝতেছেনই যে আহ, বিশাল সাফল্য বা হচ্ছে আহ, অভূতপূর্ব সাফল্য এরকম কিছু। তারপর হচ্ছে রিসার্চ মেথড, রিসার্চের প্রক্রিয়া। প্রফেশনাল ইন্টারেস্ট, প্রফেশনাল ইন্টারেস্ট বলতে তো আর বুঝি পেশাগত ইন্টারেস্টের জায়গাটা। তারপর বলতেছে হ্যাজার্ডাস, হ্যাজার্ডাস এক্সপ্লোরেশন। হ্যাজার্ডাস মানে হচ্ছে ডেঞ্জারাস অর সামথিং, সামথিং দ্যাট ইজ নট গুড ফর হেলথ অ্যান্ড নট গুড ফর হিউম্যানস, ওইটাকে হ্যাজার্ডাস বলে। সো হ্যাজার্ডাস এক্সপ্লোরেশন মানে আবিষ্কার যেটা বিপজ্জনক ছিল। তারপর ন্যারো ইনভেস্টিগেশন, সরু, সরু ইনভেস্টিগেশন মানে ইনভেস্টিগেশনটা ভালো হয় না, এটা বোঝাচ্ছে ন্যারো ইনভেস্টিগেশন দ্বারা। তারপর হচ্ছে সিলেক্ট গ্রুপ মানে সিলেক্ট, এটা সম্ভবত সিলেক্টেড গ্রুপ হবে, আই এম নট শিওর। সম্ভবত সিলেক্টেড গ্রুপ হবে। সিলেক্টেড মানে হচ্ছে সীমিত বা সংকুচিত বোঝাচ্ছে, মানে নির্দিষ্ট কিছু গ্রুপের ক্ষেত্রে। ওকে, সাইন্টিফিক ডিবেট, বৈজ্ঞানিক আহ কি বলে বিতর্ক। তারপর হচ্ছে বায়োগ্রাফার্স পার্সপেক্টিভ। আচ্ছা, বায়োগ্রাফার্স পার্সপেক্টিভ মানে কি? বায়োগ্রাফার এখানে কে? এখানে একটা কথা ইম্পর্টেন্ট বোঝাটা। বায়োগ্রাফার মানে হচ্ছে যিনি বায়োগ্রাফি লিখেন। হ্যাঁ, যিনি বায়োগ্রাফি লিখেন, আবার যার বায়োগ্রাফি লেখা হচ্ছে তিনি কিন্তু বায়োগ্রাফার না। যেমন এখানে ওয়েগনারের বায়োগ্রাফি লেখা হচ্ছে, তো ওয়েগনার কিন্তু বায়োগ্রাফার না। এখানে বায়োগ্রাফার হচ্ছেন যিনি লিখেছেন এই বায়োগ্রাফিটা। তো এটা লিখেছেন আমরা দেখছিলাম মট টি গ্রিন নামের একজন, ওই যে প্যাসেজের উপরে দেয়া ছিল বাই মট টি গ্রিন। তাই মানে এখানে বায়োগ্রাফার বলতে মট টি গ্রিন কে বোঝাচ্ছে। আর বায়োগ্রাফার্স কি বলে পার্সপেক্টিভ বলতে উনার অনুভূতি, মানে মট টি গ্রিনের অনুভূতির কথা বলতেছে। ওকে, সো ভালো কথা, আমরা মিনিং গুলা বুঝতে পেরেছি। এবার আমরা হচ্ছে এই সামারি উইথ ক্লু গুলা সলভ করতে যাই। তো ওয়েগনার্স লাইফ এন্ড ওয়ার্ক। সো প্রথমে 31 আমরা কোয়েশ্চেনের ইয়েটা একটু পড়ে নেই। সো এখানে বলতেছে যে ওকে, সো এখানে বলতেছে যে ওয়ান অফ দ্য রিমার্কেবল থিংস অ্যাবাউট ওয়েগনার ফ্রম আ ড্যাশ ইজ দ্যাট। তার মানে ওয়েগনারের ব্যাপারে একটা রিমার্কেবল বিষয়, ওয়ান অফ দ্য রিমার্কেবল থিংস, সেটা আমরা মার্ক করতে পারি, আমার মনে হচ্ছে মার্ক করা উচিত। রিমার্কেবল থিংস অ্যাবাউট ওয়েগনার ফ্রম আ ড্যাশ ইজ দ্যাট, মানে ফ্রম আ ড্যাশ, খেয়াল করেন, কোনো একটা কিছুর কাছ থেকে বা কোনো একজন ব্যক্তি কোনো একটা বস্তুর কাছ থেকে। এখানে একটা নাউন বসবে নিশ্চয়ই, কারণ এখানে এ হচ্ছে একটা আর্টিকেল এবং ফ্রম হচ্ছে একটা প্রেপোজিশন। প্রেপোজিশন আর আর্টিকেল থাকলে তারপরে অবশ্যই এবং অবশ্যই একটা নাউন বসে। সো এবং এখানে অবশ্যই নাউন যেটা বসবে সেটা কনসোনেন্ট দিয়ে শুরু হবে, যেহেতু এ আছে, এ কনসোনেন্টের আগে বসে। তো এখানে আপনারা খেয়াল করতে পারেন এখানে নাউন কে, এখানে নাউন কোনটা? আহ অনেকগুলাই নাউন থাকবে বা ম্যাক্সিমামই নাউন থাকবে। ন্যারো ইনভেস্টিগেশন হইতে পারে, এই যে বায়োগ্রাফার্স পার্সপেক্টিভও হইতে পারে। আহ এটা প্লুরাল, প্রফেশনাল ইন্টারেস্ট, কিন্তু এখানে এ আছে, তার মানে এটা সিঙ্গুলার হইতে হবে। এই যে প্লুরাল যেগুলো সেগুলো হবে না। রেকর্ড হলো ব্রেকিং। ভাই ই আর জি। আহ হ্যাঁ, ই হইতে পারে, জি হইতে পারে। ফ্রম এ সাইন্টিফিক ডিবেট, হ্যাঁ ই জি আই হইতে পারে। তারপর হচ্ছে সিও হইতে পারে কিন্তু। বিও তো আছে ভাই, ভাস্ট রেঞ্জ। হ্যাঁ, ভাস্ট রেঞ্জ হইতে পারে, অনেকগুলোই হইতে পারে, আমরা দেখবো। ঠিক আছে, ওকে। সো বলতেছে যে ফ্রম আ dash is that although he proposed a theory of continental drift, যদিও উনি কন্টিনেন্টাল ড্রিফটের একটা থিওরি প্রপোজ করেছিলেন, he was not a geologist, মানে উনি জিওলজিস্ট ছিলেন না, যদিও উনি জিওলজির মানে একটা টপিকের উপর একটা থিওরি দিয়েছিলেন which was continental drift। সো বুঝলাম। আচ্ছা, ভালো কথা। আহ এখন আমরা একটু যাই, হ্যাঁ, একটা একটা করে যাই, কারণ এই কোয়েশ্চেন গুলা খুবই আহ কি বলে আমার কাছে পার্সোনালি উইথ ক্লু খুবই বিরক্তিকর লাগে, এই জন্য আমি এটা আগেই সলভ করতেছি।
সো এটা দেখেন, আমার কাছেও লাগে ভাইয়া, খুবই হ্যাঁ, কনফিউজিং। খুবই কনফিউজিং। সো দেখেন, আমরা আসি এই জায়গায়, এসে দেখি ওয়েগনারের ব্যাপারে কি বলতেছে। ফ্রম আ ড্যাশ, কোনো একটা কিছুর থেকে একটা রিমার্কেবল থিং পাওয়া গেছে, যেটা বা রিমার্কেবল থিং যেটা হচ্ছে উনার কন্টিনেন্টাল ড্রিফটের ব্যাপারে বলা হয়েছিল, একটা রিমার্কেবল বিষয়। সো আমরা একটু দেখি একটা রিমার্কেবল বিষয় কি বলতেছে এখানে। When I started writing about Wagner's life and work, এখানে তো হচ্ছে আই বলতে কাকে বোঝাচ্ছে? আই বলতে মর্টি গ্রিনকে বোঝাচ্ছে, ভালো কথা। উনি যখন ওয়াগনারের লাইফের ব্যাপারে লেখা শুরু করলেন, ওয়ান অফ দ্য মোস্ট, এই যে দেখেন রিমার্কেবল এর সিনোনিম ইন্ট্রিগিউইং। ইন্ট্রিগিউইং মানে হচ্ছে সামথিং ভেরি ফ্যাসিনেটিং, সামথিং ভেরি ওয়ান্ডারফুল, এরকম কিছু একটা। তো ওই যে রিমার্কেবল এর সিনোনিম হিসেবে ইন্ট্রিগুইং এখানে আছে। সো ভালো কথা। ওয়ান অফ দ্য মোস্ট ইন্ট্রিগুইং থিংস অ্যাবাউট হিম, হিম বলতে এখানে ওয়াগনারের কথা বলা হচ্ছে। হিম, ফর মি বলতে এখানে বোঝাচ্ছে আবার গ্রিনের কথা। ওয়াজ দ্যাট although he came up with a থিওরি, যদিও উনি একটা থিওরি নিয়ে আসছিলেন অন কন্টিনেন্টাল ড্রিফট, হি ওয়াজ নট আ জুওলজিস্ট। তার মানে এই লাইনের ভিতরে অ্যান্সার আছে। এখন দেখেন, অ্যান্সার বোধহয় পেয়ে যাব। ওয়ান অফ দ্য রিমার্কেবল থিংস অ্যাবাউট ওয়াগনার, ওয়াগনারের ব্যাপারে একটা রিমার্কেবল থিং ফ্রম আ, তাহলে এই রিমার্কেবল জিনিসটা কোনো একটা কিছু থেকে হচ্ছে, যে কোনো একটা কিছু থেকে বলতে সম্ভবত এখানে ব্যক্তির কথা বোঝানো হচ্ছে। কোনো একটা কিছু বলতে, আমরা যদি খেয়াল করি, কোনো একটা কিছু বলতে সম্ভবত এখানে ওই ব্যক্তির কথা বোঝানো হচ্ছে যিনি এটা লিখেছেন। যেমন দেখেন, when I started writing about Wagner's life and work, যে যখন আমি লেখা শুরু করলাম, আমি, তার মানে one of the most intriguing things about him for me, এই যে দেখেন for me মানে আমার জন্য। তো এই যে from me, তো তার ব্যাপারে কোয়েশ্চেনে ছিল ফ্রম আ ড্যাশ, তো ফ্রম আ হোয়াট, এই যে এটা যিনি লিখছেন উনি কে? আমি বোধহয় অ্যান্সার পেয়ে গেছি। এই দেখেন, এই যে দেখেন আই নাম্বারটা দেখেন, বায়োগ্রাফার্স পার্সপেক্টিভ বসায় দেখেন তো এখানে ম্যাচ করে কিনা। কারণ এখানে কিন্তু আমরা যেটা পাইলাম, এখানে হচ্ছে মর্টি গ্রিন নিজে এটা বলতেছেন যে উনার জন্য সবচেয়ে ইন্ট্রিগুইং ব্যাপার বা ওনার জন্য সবচেয়ে রিমার্কেবল ব্যাপার ছিল, তাইলে উনার পার্সপেক্টিভ থেকে সবচেয়ে রিমার্কেবল ব্যাপার এটা বলা যায় কিনা, কারণ ফ্রম আ ড্যাশ হইলে এটা কিন্তু ম্যাচ করে। আপনি দেখেন, ওয়ান অফ দ্য রিমার্কেবল থিংস অ্যাবাউট ওয়াগনার ফ্রম আ বায়োগ্রাফার্স পার্সপেক্টিভ ইজ দ্যাট although he proposed a theory of continental drift, he was not a geologist. তাহলে এটা ম্যাচ করে, এন্ড এটার অ্যান্সার হচ্ছে আই। আমি একটু চেক করে দেখতেছি অ্যান্সার আই কিনা। আহ, হ্যাঁ, হ্যাঁ, অ্যান্সার হচ্ছে আই, ইয়েস। সো এটার অ্যান্সার তাইলে আই, বুঝতে পারলেন? এটার অ্যান্সার হচ্ছে আই। আমরা আই বসাবো। অনেকে আবার কি করে, ওই যে সামারি উইদাউট ক্লু সলভ করার অভ্যাস আছে, সো হচ্ছে এই জিনিসটা লিখে দিয়ে আসে। আপনি এটা সঠিক লিখে দিয়ে আসলেও কিন্তু ভুল, আপনাকে নাম্বারটা লিখতে হবে। সো এই লেটারটা লিখতে হবে আর কি। সো আমরা এখানে আই লিখবো। ফ্রম, আপনি মিলায়া দেখেন, অ্যাবাউট ওয়াগনার ফ্রম আ বায়োগ্রাফার্স পার্সপেক্টিভ। খেয়াল করবেন এখানে বায়োগ্রাফার্স পার্সপেক্টিভ বলতে ডিরেক্টলি কিছু বলে নাই, এই জন্যই বলছি উইথ ক্লু একটু কনফিউজিং। এন্ড দেন ডিরেক্টলি ওনার পার্সপেক্টিভের ব্যাপারে কিছু বলে নাই, কিন্তু এখানে এটা বলছে, when I started writing about Wagner's life and work, one of the most intriguing things about him for me, আমার জন্য সবচেয়ে ইন্ট্রিগিং ব্যাপার ছিল এটা, যে উনি যদিও একজন জুওলজিস্ট, উনি যদিও একজন কন্টিনেন্টাল ড্রিফট নিয়ে উনি থিওরি দিছেন, বাট উনি জিওলজিস্ট ছিলেন না। সো এটাই হচ্ছে পারফেক্টলি যায় আর কি। সো ওকে, এটা গেল, এটা ক্রস আউট, এটা আর হবে না অ্যান্সার। সো এটা শেষ। এবার আমরা পরেরটাতে যাই। পরেরটাতে বলতেছে হিজ ড্যাশ ওয়্যার লিমিটেড টু অ্যাটমসফিয়ারিক ফিজিক্স। আচ্ছা, এটা বোধহয় ইজিলি পাবো। আপনি দেখেন, হিজ ড্যাশ ওয়্যার লিমিটেড, এখন হিজ নলেজ হইতে পারে, ফেম হইতে পারে, যেটা আমরা ওইখানে একটা ক্লুতে পাচ্ছি, তারপর মেথডস হইতে পারে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে ওয়্যার আছে। তো যেহেতু ওয়্যার আছে, তাহলে এখানে এমন কিছু বসবে যেটা প্লুরাল, এমন কিছু জি বসবে ভাইয়া, যেটা প্লুরাল। প্লুরাল কি কি আছে একটু দেখেন তো। রিসার্চ ওর মেথড আছে, রিসার্চ মেথডস আছে, তারপর প্রফেশনাল ইন্টারেস্ট আছে। প্রফেশনাল ইন্টারেস্টস আছে, এই দুইটাই আছে, আর নাই এই কিন্তু। দুটোই আছে। তো এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে, এটা ফর শিওর, একদম 100%। সো আমরা একটু দেখি হুম যে হুম। হিজ ড্যাশ ওয়্যার লিমিটেড টু অ্যাটমসফিয়ারিক ফিজিক্স। হিজ বলতে এখানে বোঝানো হচ্ছে ওয়াগনারের কথা। ওয়াগনারের কোন জিনিসটা অ্যাটমসফিয়ারিক ফিজিক্স এর মধ্যে লিমিটেড ছিল? ওয়াগনারের কি
রিসার্চ মেথড লিমিটেড ছিল নাকি প্রফেশনাল ইন্টারেস্ট লিমিটেড ছিল? সো সেটা আমরা খুঁজে বের করব। আহ প্রথমটা এখানে পাইছি, so আমি গেস করতে পারি নিচেই আছে। আহ হুম। হি ট্রেইনড এজ এন অ্যাস্ট্রোনমার অ্যান্ড, হ্যাঁ, উনি একজন অ্যাস্ট্রোনমার হিসেবে ট্রেইনড ছিলেন, ওনাকে ট্রেন আপ করা হয়েছিল। হি ট্রেইনড এজ এন অ্যাস্ট্রোনমার অ্যান্ড পারসুয়েড এ কেরিয়ার ইন অ্যাটমসফিয়ারিক ফিজিক্স। ওকে, ভালো কথা। When he proposed the theory of continental drifts in 1912, he was a lecturer in physics. আচ্ছা, উনি লেকচারার ছিলেন ফিজিক্সের। Uh, although he came up with a theory on continental drift, he was not a geologist. আচ্ছা, তো দেখেন, এই অংশটা থেকে কিন্তু এটার অ্যান্সার করা যায়। এই অংশটা থেকে অ্যান্সার করা যায়, কিভাবে করা যায় আমি দেখাচ্ছি। দেখেন, although he came up with a theory on continental drift, যদিও উনি একটা থিওরি দিয়েছেন কন্টিনেন্টাল ড্রিফটে, উনি কিন্তু জিওলজিস্ট ছিলেন না। তো উনি জিওলজিস্ট না থাকা সত্ত্বেও উনি হচ্ছে এটা এই টপিকের উপর একটা থিওরি দিয়েছেন, তার মানে এটা ওনার প্রফেশনাল ইন্টারেস্টের সাথে যায়। ওনার রিসার্চ মেথড নিয়ে কোনো কিছুই কিন্তু ওই লাইনে আমরা পাই নাই, রিসার্চের প্রক্রিয়ার ব্যাপারে, তার মানে এটা অবশ্যই প্রফেশনাল ইন্টারেস্ট হইতে হবে। সো although he came up তাহলে with, ভাইয়া লিমিটেশনটা এখানে কিভাবে বোঝালো? ওটা কি ওই যে সে আহ, আহ, কি বলো এটা, সে যে জিওলজিস্ট নয় এটার দ্বারা কি লিমিটেশনটা বোঝাইলো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিমিটেড? এক্স্যাক্টলি। দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। হিজ ড্যাশ ওয়্যার লিমিটেড টু অ্যাটমসফিয়ারিক ফিজিক্স, মানে উনার এই যে প্রফেশনাল ইন্টারেস্ট গুলা কিন্তু অ্যাটমসফিয়ারিক ফিজিক্সে লিমিটেড ছিল, তারপরও উনি হচ্ছে একজন জিওলজিস্টের কাজ করে গেছেন। উনার প্রফেশনাল ইন্টারেস্ট বা প্রফেশনাল নলেজ যতটুকু, সেটা আমরা এই যে এই লাইন থেকে বুঝতে পারি। Although he came up with a theory on continental drift, he was not a geologist. He trained as an astronomer and pursued a career in atmospheric physics. তার মানে উনার প্রফেশনাল ইন্টারেস্টটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক ফিজিক্সেই লিমিটেড ছিল, কিন্তু উনি হচ্ছে হুম। ওইটার একটা থিওরি দিছেন। বুঝতে পারলাম। সো এটাই হবে, কারণ আরেকটা জিনিস এটা হবে কেন বলতেছি, কারণ রিসার্চ মেথডের কোনো কিছু এখানে পাই নাই। কিছু নাই ভাইয়া। হ্যাঁ, সো প্রফেশনাল ইন্টারেস্টটা হচ্ছে এটার অ্যান্সার হবে, as far as I can assume. সো এখানে হচ্ছে এটা এফ। ওকে, ফাইন। সো আমরা, আচ্ছা, এফ অ্যান্সার করে ফেলছি, আই অ্যান্সার করে ফেলছি। আচ্ছা, এবার দেখি আর কোনটা অ্যান্সার করব। আহ 1912, এখানে একটা সাল আছে, খুঁজে পাইতে ইজি হবে ওইটা ওইখানে। তার মানে এই সামারিটা হচ্ছে তাহলে সিকোয়েন্সিয়াল, এটা উইথ ক্লু হওয়ার পরও এটা সিকোয়েন্সিয়াল। এটা খেয়াল করেন, হাওয়েভার দিয়ে শুরু হচ্ছে, তো ভাইয়া এটা কি মানে নন সিকুয়েন্সিয়াল হয়? এটা হ্যাঁ মানে দুই ধরনের হয়? হ্যাঁ হ্যাঁ, সামারি নন সিকোয়েন্সিয়াল, উইথ ক্লু, যেটা উইথ ক্লুটা নন সিকোয়েন্সিয়াল হইতে পারে সামটাইমস। আচ্ছা। আর উইদাউট ক্লু যেটা ভাইয়া, এটা এটা তো উইদাউট ক্লু সবসময় সিকোয়েন্সিয়াল হবে। আচ্ছা। Okay, so however, at the time he proposed his theory of continental drift, at the time মানে যখন উনি কন্টিনেন্টাল ড্রিফট থিওরিটা প্রপোজ করেছেন ইন 1912, তাহলে 1912 উনি কন্টিনেন্টাল থিওরিটা প্রপোজ করেছেন, তখন হি ওয়াজ অলরেডি আ পার্সন অফ ড্যাশ, উনি একজন ব্যক্তি ছিলেন। আ পার্সন অফ ড্যাশ, পার্সন অফ হোয়াট? একটু আগে এই জায়গাটা একটু রিসার্চ করে দেখি কি হইতে পারে। হি ওয়াজ আ পার্সন অফ মডেস্ট ফেম হইতে পারে। হি ওয়াজ আ পার্সন, ন্যারো ইনভেস্টিগেশন হতে পারে ভাইয়া। হ্যাঁ, হি ওয়াজ আ পার্সন অফ ন্যারো ইনভেস্টিগেশন হইতে পারে। হি ওয়াজ আ পার্সন অফ রেকর্ড ব্রেকিং অ্যাচিভমেন্ট হইতে পারে। আর কিছু কিন্তু হয় না। সিলেক্টেড গ্রুপ ভাইয়া। নো, একজন ব্যক্তি তো গ্রুপ ও হইতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ভাইয়া। সাইন্টিফিক হুম। ডিবেট হইতে পারে, হি ওয়াজ এ পার্সন অফ সাইন্টিফিক ডিবেট, ওনাকে নিয়ে ডিবেট হইতেও হইতে পারে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা তিনটা হচ্ছে ডাউট হচ্ছে, রেকর্ড ব্রেকিং অ্যাচিভমেন্ট, মডেস্ট ফেম, ন্যারো ইনভেস্টিগেশন, আর সাইন্টিফিক ডিবেট, এই চারটা। ওকে, তো হুম। আমরা একটু দেখি হি ওয়াজ এ পার্সন অফ হোয়াট যখন উনি 1912-তে উনি এটা করে। তো আমরা একটু দেখে নেই, 1912 আছে এখানে, কোথায় দেখছিলাম, এই যে 1912। সো আমরা একটু পড়ি, এই যে হোয়েন দিয়ে এটাও শুরু হচ্ছে। হোয়েন হি প্রপোজড দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ডিসপ্লেসমেন্ট, ড্রিফট দ্বারা ডিসপ্লেসমেন্ট কে বোঝাচ্ছে। When he proposed the theory of continental displacements in 1912, he was a lecturer in physics and লেকচার। astronomy at the University of Marburg in southern Germany. However, ওই যে একটা জিনিস দেখেন,
একটা জিনিস দেখাই, দেখেন এটা হাওয়েভার দিয়ে শুরু হয়েছে না? হুম, হুম, জি ভাইয়া। তো আপনার অ্যান্সারটা হাওয়েভার এর পরে হবে। এই যে দেখেন, হাওয়েভার ডেফিনিটলি এর পরে হবে, আগে যা আছে কনফিউজিং ইনফরমেশন। ওকে, সো হাওয়েভার হি ওয়াজ নট অ্যান আননোন, উনি আননোন কেউ ছিলেন না ওই সময়টাতে। হাউএভার হি ওয়াজ নট এন আননোন, উনি অজানা কেউ ছিলেন না। তা অজানা কেউ ছিলেন না তার মানে কি, উনারে মডেস্ট ফেম মোডেস্ট ফেম, এক্স্যাক্টলি, উনারে সবাই তো মনে মোটামুটি হচ্ছে। সবাই জানতো। তাইলে এটা হচ্ছে মোডেস্ট ফেমের সাথে যাচ্ছে। ওকে, সো আমরা হচ্ছে এটা মডেস্ট ফেম হচ্ছে এ, তাহলে আমরা হচ্ছে এটা এ লিখবো। সো 33 অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এইখানেই তো ভুল করতাম ভাইয়া। ওই যে আপনি যে বললেন যে হাওয়েভার এর পরে যেতে হবে। হ্যাঁ, আমি তো আগে হাওয়েভার আগে চুজ করে ফেলতাম। হ্যাঁ, হইলে আগে যদি এরকম আচ্ছা, কোনো আচ্ছা। কন্ট্রাডিক্টরি ওয়ার্ড দিয়ে আপনার কোয়েশ্চেনের সেন্টেন্সটা শুরু হয়, তাইলে প্যাসেজে ডেফিনেটলি এরকমই কিছু একটা পাবেন। এখানে হাওয়েভার আছে, এখানে বাট থাকতে পারতো, নেভারদালেস থাকতে পারতো, বা এরকম কিছু যেটা কন্ট্রাস্টিং ইনফরমেশন দেয়, মানে দুইটা ভিন্ন টাইপের ইনফরমেশনকে কানেক্ট করতে ইউজ করা, এরকম কিছু একটা থাকবে, ওটার পরে আপনার ইনফরমেশনটা দিবে আর কি। সো এটা আচ্ছা। এটা এরকম হয়। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। 34, 6 ইয়ার্স প্রিভিয়াসলি। আচ্ছা, প্রিভিয়াসলি মানে কি? 6 ইয়ার্স প্রিভিয়াসলি মানে হচ্ছে আগে, 6 বছর আগে, তার মানে 1906 এর কথা বলতেছে। 6 ইয়ার্স প্রিভিয়াসলি দেয়ার হ্যাড বিন হিজ ড্যাশ, দেয়ার হ্যাড বিন হিজ ড্যাশ অফ 52 আওয়ার্স ইন আ হট এয়ার বেলুন। তাহলে এখানে 52 আওয়ার্স কিওয়ার্ড হইতে পারে। তারপর হচ্ছে 6 ইয়ার্স প্রিভিয়াসলি, এটা তো ডেফিনেটলি একটা কিওয়ার্ড হবে। তো ইন আ হট এয়ার বেলুন, হট এয়ার বেলুন হইতে পারে। সো আমরা দেখি, হি হ্যাড বিন হিজ ড্যাশ অফ 52 আওয়ার্স, হিজ ড্যাশ অফ 52 আওয়ার্স, উনার কিছু একটা 52 ঘন্টা ধরে চলেছিল একটা হট এয়ার বেলুনের মধ্যে। তো দেখি হট এয়ার বেলুন কোথায় আছে। ওকে, এই যে 6 বছর আগে 1906 বলছিলাম না, এই যে দেখেন ডিরেক্ট 1906 বলতেছে, কোয়েশ্চেনে বলছে 6 ইয়ার্স প্রিভিয়াসলি। ওকে, সো ইন 1906 হি হ্যাড সেট আ ওয়ার্ল্ড রেকর্ড, উনি একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন উইথ হিজ ব্রাদার কার্ট ফর টাইম অ্যালফড ইন আ হট এয়ার বেলুন 52 আওয়ার্স। তার মানে উনি ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। হি হ্যাড, দেয়ার হ্যাড বিন হিজ ওয়ার্ল্ড রেকর্ড। ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু বসতে পারে। এখন ওয়ার্ল্ড রেকর্ড তো বসবে না, ওয়ার্ল্ড রেকর্ডের কোনো একটা সিনোনিম যেটা ক্লুতে আছে। তো দেখেন তো ওয়ার্ল্ড রেকর্ডের সিনোনিম কোনটা হয়? এই যে এটা, রেকর্ড রেকর্ড ব্রেকিং ব্রেকিং কিছু। অ্যাচিভমেন্ট, ইয়েস। এটা হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ডের সিনোনিম, তার মানে হচ্ছে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। So there had been his record breaking achievement of 52 hours in a hot air balloon. আপনি এটা মিলায়া দেখবেন, মানে একটা অ্যান্সার করার পরে সামারিতে সবসময় অ্যান্সারে বসায়া দেখবেন যে এটা আসলে শুনতে ভালো দেখায় কিনা। আই মিন আপনার কমন সেন্স দিয়ে এটা ইউজ করবেন, তাইলে দেখবেন ভুল হওয়ার চান্স কম থাকে। দেয়ার হ্যাড বিন হিজ রেকর্ড ব্রেকিং অ্যাচিভমেন্ট অফ 52 আওয়ার্স ইন আ হট এয়ার বেলুন, একদম গ্রামাটিক্যালি খাপে খাপ মিলে গেছে। ওকে, সো ফলোড বাই হিজ well publicized but dash of Greenland's coast. আচ্ছা, followed by his well publicized but dash of Greenland's coast. গ্রিনল্যান্ডের কোস্টে কিছু একটা হয়েছিল। ওকে, ওয়েল পাবলিসাইজড বাট, ওয়েল পাবলিসাইজড কিন্তু। ওকে, ওয়ার্ল্ড রেকর্ড, এটা তো অ্যান্সার হয়ে গেছে। সো দেখি ওয়েল পাবলিসাইজড এর ব্যাপারে কি বলতেছে। Between 1906 and 1908, he had taken part in a highly publicized, মানে well publicized, যেটা কোয়েশ্চেন হুম। ছিল, and extremely dangerous expedition. তো এটা হবে, এটা এক্সট্রিমলি ডেঞ্জারাস এক্সপিডিশন টু আ কোস্ট অফ নর্থ ইস্ট গ্রিনল্যান্ড। এবং আমরা যতদূর মনে পড়ে এক্সট্রিমলি ডেঞ্জারাস এক্সপিডিশন টাইপের কিছু একটা ক্লুতে দেখেছিলাম। এই যে হ্যাজার্ডোয়াস আচ্ছা, এক্সপ্লোরেশন, হ্যাজার্ডাস এক্সপ্লোরেশন। হ্যাঁ, এক্সপেডিশন আর এক্সপ্লোরেশন একই জিনিস। তাহলে হচ্ছে হ্যাজার্ডোয়াস এক্সপ্লোরেশন। সো আমরা এখানে হচ্ছে এক্সপ্লোরেশন এর জায়গায় আমরা এটা বসায় দেখি ম্যাচ করে কিনা। ফলোড বাই হিজ ওয়েল পাবলিসাইজড বাট হ্যাজার্ডোয়াস এক্সপ্লোরেশন অফ গ্রিনল্যান্ডস কোস্ট, ইয়েস, ম্যাচ করে, তাইলে এটা হচ্ছে এইচ হবে। ওকে, ভালো কথা। সো এটা অ্যান্সার হয়ে গেল, এটাও বাদ।
সো এরপরে হচ্ছে লাস্ট ওয়ান, উইথ দ্য পাবলিকেশন অফ হিজ টেক্সট বুক অন থার্মোডাইনামিক্স, মানে থার্মোডাইনামিক্স এর উপর ওনার একটা টেক্সট বুক ছিল। 1 মিনিট, মিমি আমাকে মেসেজ করেছেন যে উনি ক্লাস লিংকে ঢুকতে পারছেন না। ওকে, আমি এটা সর্ট আউট করে দিই। ওকে, সো লাস্ট ওয়ান, উইথ দ্য পাবলিকেশন অফ হিজ টেক্সট বুক অন থার্মোডাইনামিক্স এর উপর ওনার একটা টেক্সট বুক পাবলিশ হয়েছিল। হি হ্যাড অলসো কাম টু দ্য অ্যাটেনশন অফ আ ড্যাশ অফ জার্মান সায়েন্টিস্টস। আচ্ছা, এটা বোধহয় না পড়ে অ্যান্সার করা যায়। হি হ্যাড কাম টু দ্য অ্যাটেনশন অফ এ ড্যাশ, একটা কিছুর অ্যাটেনশনে উনি এসেছিলেন। উনি রিসার্চ মেথডের অ্যাটেনশনে তো আসতে পারবেন না। নেরো ইনভেস্টিগেশনের হি হ্যাড অলসো কাম টু দ্য অ্যাটেনশন অফ আ নেরো সিলেক্টেড ইনভেস্টিগেশন। গ্রুপ হইতে পারে নাকি ভাইয়া? হ্যাঁ, ডেফিনেটলি সিলেক্টেড গ্রুপ একটা গ্রুপ, হতে পারে। হ্যাঁ, একটা গ্রুপ। এই যে এই তিনটে হইতে পারে, সিলেক্টেড গ্রুপ, সায়েন্টিফিক ডিবেট হইতে পারে, হুম, হুম। ন্যারো ইনভেস্টিগেশন হইতে পারে। আচ্ছা, আমরা দেখি। হি হ্যাড অলসো কাম টু দ্য অ্যাটেনশন অফ, উনি কিসের অ্যাটেনশনে এসেছিলেন? এই যে থার্মোডাইনামিক্স এর কথা আছে। হি হ্যাড অলসো মেড a name for himself amongst a small circle of meteorologists and atmospheric physicists. তার মানে সিলেক্টেড হুম, গ্রুপ অফ সায়েন্টিস্ট। সিলেক্টেড গ্রুপই আসতেছে ভাইয়া। ইয়েস, the selected group of স্মল scientists. সার্কেল। Yes, small circle of meteorologists and atmospheric scientists. So তাইলে হচ্ছে সিলেক্টেড গ্রুপ, এইটা ই হচ্ছে অ্যান্সার। সো এটার অ্যান্সার হচ্ছে ই। তাইলে আমরা অ্যান্সার করে ফেললাম সবগুলা। তাইলে সামারি উইথ ক্লু শেষ। এন্ড সামারি উইথ ক্লু শেষ করার পরে আমরা কোনটা সলভ করব? আমরা ইয়েস নো নট গিভেন সলভ করব।